আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাসটি স্টার্ট করতে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আজকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আমরা হয়তো সেরকম কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডসগুলোকে অতটা ডিটেলে হয়তো দেখাবো না ঠিকই, বাট আমরা ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশনটাকে বেশি প্রেফার করব আজকের ক্লাসে এবং চেষ্টা করব যাতে আপনাদের একটি বেসিক ধারণা থাকে যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওস বা বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কখন কি করতে পারি বা কিভাবে ওগুলোকে ডেভেলপ করতে পারি এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কখন কি সিদ্ধান্ত বা নির্দেশ ব্যবহার করতে পারি তার একটা বেসিক ধারণাই মূলত আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে যখন আমরা অ্যান্ড্রয়েড নিয়েই কথা বলছি তো প্রথমে আমরা এটা জেনে রাখি যে অ্যান্ড্রয়েড আসলে কী। সো আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, নট কিপ্যাড মোবাইল, স্মার্টফোন। কারণ অ্যান্ড্রয়েড অনলি স্মার্টফোনকেই বেশি প্রেফার করে, স্মার্টফোনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়। সো স্মার্টফোন নিয়েই বলি। যেমন আমরা যখন কোনো কাজ করি সেই কাজটাকে করার জন্য আমরা প্রথমে সেটাকে ভাবি, নির্দেশ দেখি যে মানে কখন কি করতে হবে, তারপর আমরা সেই কাজটিকে করি। সিমিলার ফরম্যাটে মোবাইল ফোনের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়ে থাকে। যখন আমরা মোবাইলের মধ্যে কোনো প্রকার ইনস্ট্রাকশন দিই বা কোনো কিছু করতে চাই তখন প্রথমে মোবাইল সেটাকে স্টাডি করে এবং সেই স্টাডির পর সেটা সেই পার্টিকুলার কাজটাকে করে বা সেই পার্টিকুলার কার্যটাকে সম্পাদন করে। আর এই সব কিছু হয়ে থাকে একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে আমরা অপারেটিং সিস্টেম বলি বা শর্ট ফর্মে ওএস বলে থাকি। প্রতিটা মোবাইলের মধ্যে, চাই সেটা আপনার কিপ্যাড হোক বা আপনার স্মার্টফোন হোক, সবগুলোতে এক ধরনের অপারেটিং সিস্টেম আছে। পুরনো মোবাইল যেগুলো ছিল সেগুলোর মধ্যে অপারেটিং সিস্টেমসগুলো জেনারেলি আইসির মধ্যে প্রোগ্রামড থাকতো, সেগুলোকে একবার প্রোগ্রাম করলে সেগুলোকে পুনরায় চেঞ্জেস করা যেত না। বাট বর্তমান সময়ে আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি সেখানে আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করি। সো এই অপারেটিং সিস্টেমটা মূলত কী? সো অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার মোবাইল বা আপনার যে কোনো ডিভাইসের একটি ব্রেন বা ভাবনা শক্তি। এটা এক ধরনের, সিম্পল ভাষায় বলতে গেলে এটা এক ধরনের সফটওয়্যার যেটা এটা ডিসাইড করে দেয় যে আপনার মোবাইল বা আপনার ডিভাইসের লেআউট কীরকম দেখতে লাগবে বা স্ক্রিনটা কীরকম দেখতে হবে, সেখানে যে অ্যাপস বা ছোটোখাটো সফটওয়্যারসগুলো চলছে সেগুলো কিভাবে ওপেন হবে বা ওপেন করতে কি কি কাজ আপনাকে করতে হবে, কোথাও কোনো কি বা কোথাও কোনো টাচ করলে তার কীরকম রিয়াকশান আপনি পাবেন, এই সব কিছু আপনার অপারেটিং সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এখন কথা হচ্ছে অপারেটিং সিস্টেমটা আসলে কী। আপনারা সবাই হয়তো পিসি ব্যবহার করছেন, কেউ হয়তো আমাদের এই ভিডিওটা পিসি থেকে দেখছেন, কেউ মোবাইল থেকে দেখছেন, কেউ বা ট্যাবলেট থেকেও দেখছেন, কেউ বা আপনার নিজের ঘরের স্মার্ট টিভির থেকেও দেখতে পারেন। তো এই প্রতিটা জিনিসের মধ্যে, যেখানের মধ্যে আমরা স্মার্ট জিনিসটাকে অ্যাড করছি, সেটা সব কিছু অপারেটিং সিস্টেম দিয়েই চলছে। যার সিম্পল একটা এক্সাম্পল দিয়ে, আপনার উইন্ডোজ, আপনারা সবাই হয়তো উইন্ডোজ 7, 8, 11, বর্তমানে 11, 12 চলছে নাকি 11 চলছে, উইন্ডোজ ব্যবহার করেছেন। সো উইন্ডোজের মতো আরও আছে, যেমন ধরেন লিনাক্স, অ্যাপেলের ম্যাক ওএস। তো এই সবগুলোই হচ্ছে আপনার এক একটি অপারেটিং সিস্টেম, যেটা এমন এনভায়রনমেন্ট তৈরি করে যেটার মধ্যে আপনার সফটওয়্যারস বা সফটওয়্যারসের সিনথেসাইজড ভার্সন অ্যাপ্লিকেশনস রান করা যায়, বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন ধরনের অর্ডার বা বিভিন্ন ধরনের নির্দেশের উপর বেসড করে বিভিন্ন আউটপুট আমরা পেয়ে থাকি। তো এই সব কিছু আমরা মূলত অপারেটিং সিস্টেম দিয়ে করে থাকি। আর অ্যান্ড্রয়েড হচ্ছে সেরকমই একটা অপারেটিং সিস্টেম। সো অ্যান্ড্রয়েড নিয়ে যখন এত কথাই বললাম, অ্যান্ড্রয়েডের একটা বেসিক ইতিহাসও দিয়ে দিই। অ্যারাউন্ড 2003-তে অ্যান্ড্রয়েড প্রথম আবিষ্কার করা হয়। এটি একটি সিম্পল প্রজেক্ট ছিল, তখনের দিন ওপেন সোর্স প্রজেক্ট, বাট ডিউ টু ইটস পপুলারিটি 2005 সালে গুগল এটাকে অ্যারাউন্ড $50 মিলিয়ন ইউএস ডলার্সে অ্যাকোয়ার করে নেয়। পরবর্তীতে যেহেতু এটা একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে বা ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে বেশি পপুলারিটি ছিল, গুগল এটাকে ওপেন সোর্সই রেখে দিয়েছে, বাট কিছু রেস্ট্রিকশনের সাথে। সো ওপেন সোর্স মানে কি, এটা ধারণা আপনাদের সবার থেকে আছে। ওপেন সোর্স মানে যা আপনি মডিফাই করতে পারবেন, যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না এবং আপনি সেটাকে সহজেই অ্যাকোয়ার করতে পারবেন।
সো অ্যান্ড্রয়েডটাও কিছুটা ওপেন সোর্স, ইভেন থ্রো অ্যান্ড্রয়েডকে গুগলে ওন করে, বাট স্টিল অ্যান্ড্রয়েড এখনও অবধি একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এবং এটার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন হাই র্যাঙ্কিং সফটওয়্যার ডেভেলপার্স বা অপারেটার্সরা অ্যান্ড্রয়েডের মধ্যে নিজেদের যোগদান দিচ্ছে। এবং সিমিলারভাবে ভবিষ্যতে আপনি চাইলেও, যখন আপনার থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, আপনি চাইলে অ্যান্ড্রয়েডের মধ্যে নিজেদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে পারবেন, সেখানে নিজের দরকারের উপর বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারবেন। বর্তমানে বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজেদের দরকারের উপর অ্যান্ড্রয়েডের মধ্যে মডিফিকেশন করে থাকে। যেমন ধরেন আইকনস মডিফিকেশন, বিভিন্ন টেক্সট মডিফিকেশন, বা ধরেন অ্যাপ্লিকেশন মডিফিকেশন, তো অনেক ধরনের মডিফিকেশন করে। এখন তো আমাদের কোর্সের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটাকে বেশি প্রেফার করব। পরবর্তীতে হয়তো আমরা আইওএসটাকেও এখানের মধ্যে ইন্টিগ্রেট করব। তো বর্তমানে আমরা শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটাই শিখছি। সো অ্যান্ড্রয়েডের একটি সবচেয়ে ভালো দিক হচ্ছে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম। এখন ইকোসিস্টেম তো আমরা জেনারেলি ইকোসিস্টেম পড়েছি যে নেচারের সাথে কানেক্টেড। সো অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমটা কিছুটা ওরকম। যেহেতু অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড মোবাইল, ট্যাবলেট, টিভি, স্মার্ট ওয়াচ, এমনকি কারের স্ক্রিনের মধ্যেও ব্যবহার করা যায়। আর এর মাধ্যমে মূলত ইকোসিস্টেমটা তৈরি হয়। তো ইকোসিস্টেমটা কিছুটা এরকমভাবে ধরে নেন, আপনার মোবাইলে যদি অ্যান্ড্রয়েড ইউজ হয় এবং আপনার ঘরের পিসি বা ঘরের টিভি বা আপনার কারের স্ক্রিনের মধ্যেও যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে, তবে আপনি খুব সহজেই ব্লুটুথ বা লোকাল ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইল থেকে ডেটা সহজেই আপনার পিসি বা আপনার টিভির মধ্যে শেয়ার করতে পারবেন। বা বিভিন্ন ধরনের কমান্ডস, যেমন ধরেন আপনি আপনার মোবাইলটাকে অ্যাজ এ রিমোট হিসেবে আপনার টিভির মধ্যে ব্যবহার করতে পারেন। তো এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম ব্যবহার করে থাকি। তো অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমটা খুবই স্টেবল এবং হাইলি কোয়ালিফাইড, যেহেতু এখানে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। এবং সবচেয়ে বড় কথা, এটা গুগলে বানিয়েছে। তো গুগল বানিয়েছে বলতে গেলে অ্যাকচুয়ালি গুগলে বানিয়ে নাই, গুগল এটা মূলত অ্যাকোয়ার করেছিল, বাট ওভার দ্য টাইম গুগল এটাকে অনেক বেশি মডিফিকেশন করেছে। যার কারণে এটা ওপেন সোর্স হওয়া সত্ত্বেও কিছু মাইনর রেস্ট্রিকশন আছে আমাদের। তো ওই রেস্ট্রিকশনগুলো ছাড়াও আপনি অ্যান্ড্রয়েডটাকে ইনস্টল করে নিজের মতো করে মডিফিকেশন করে পুরনো মোবাইল হোক বা আপনার নিজের কোনো ডিভাইসের মধ্যে সেটাকে ইউজ করতে পারবেন। বিভিন্ন প্রজেক্টসের ক্ষেত্রে আমরা করে থাকি। সো এখন যেহেতু আমাদের টপিক হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, তো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে একটু কথা বলিনি। সবার থেকে একটা বেসিক ধারণা থাকে যে অ্যাপ আসলে কী। সো অ্যাপ হচ্ছে মূলত আপনার সফটওয়্যার, আপনার পিসির মধ্যে যে সফটওয়্যারসগুলো রান হয়, যেমন ধরেন আপনার ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গুগল ক্রোম, এইগুলোর স্মল ভার্সন বা সিনথেসাইজড ভার্সন হচ্ছে আপনার অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বিভিন্ন ফরম্যাটের হয়ে থাকে, যেমন ধরেন নেটিভ, ওয়েব, হাইব্রিড। জেনারেলি 3 ফরম্যাটেরই অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তো নেটিভ অ্যাপ নিয়ে যদি আমরা কথা বলি, সো নেটিভ অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে মূলত আপনার এক ধরনের, নেটিভ শব্দ থেকে আমরা বুঝতে পারি নেটিভ শব্দের বাংলা অনুবাদ হচ্ছে লোকাল। তো নেটিভ অ্যাপ মূলত লোকাল অ্যাপ। তো লোকাল অ্যাপস হচ্ছে আপনার মোবাইল যখন আপনি ওপেন করবেন, সেখানে আপনি ক্যামেরা অ্যাপ, ফাইল ম্যানেজার, বা ধরেন বিভিন্ন ধরনের সেটিং অ্যাপ বা বিভিন্ন ধরনের স্মলার অ্যাপসগুলো দেখবেন, যেগুলো আপনার ইনস্টলেশন অর্থাৎ মোবাইলের সাথেই আপনি পেয়ে থাকেন, সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারেন না, বা আপনার মোবাইল যখন আপনি নতুন মোবাইল কিনেন, সেই মোবাইলের সাথেই আপনাকে ওগুলো দিয়ে দেওয়া হয়। তো এই টাইপের অ্যাপগুলোকে আমরা নেটিভ অ্যাপ বলে থাকি। আর এই অ্যাপগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই ধরনের অ্যাপগুলো ইউআই ডিজাইনগুলো খুবই অপটিমাইজড, এবং সবচেয়ে বড় কথা এগুলো হাইলি পাওয়ারফুল। অর্থাৎ এগুলো আপনার মোবাইলের অপারেটিং সিস্টেমের সাথে খুবই ভালোভাবে ইন্টিগ্রেট করা। এবং নেটিভ অ্যাপ ফাস্ট পাওয়ারফুল হওয়ার সাথে সাথে নেটিভ অ্যাপ্লিকেশন বানানো একটু জটিল, যেহেতু এখানের মধ্যে আপনার অপারেটিং সিস্টেমের সাথে যাতে ভালো মতো ইন্টিগ্রেট হয় সেই বিষয়টাকে বেশি লক্ষ্য করা হয়। ওই জন্য নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি করা একটু প্রবলেমেটিক। বাট ওভার দ্য টাইম এখন আমাদের কাছে অনেক ফ্রেমওয়ার্ক আছে বা অনেক স্টেবল অপশানসগুলো আছে, যেগুলো দিয়ে আমরা নেটিভ অ্যাপ্লিকেশন বানাতে পারি। যেমন ধরেন ফ্লাটার বা অ্যাঙ্গুলার জেএস, এই টাইপের জিনিসগুলো দিয়ে আমরা নেটিভ অ্যাপ বানাতে পারি। এরপর যেটা, সেটা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন বা ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের প্রত্যেকেরই ওয়েব অ্যাপ সম্পর্কে ধারণা আছে। সো
যেখানে আমরা নর্মালি অ্যাপসগুলোকে মোবাইলের মধ্যে রান করি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ হিসেবে, সেখানে ওয়েব অ্যাপটা আপনার পিসি বা ইন্টারনেটে রান হয়। এটার জন্য আপনার ব্রাউজার আর ইন্টারনেটের দরকার। সো ওয়েব অ্যাপটা স্পিড পাওয়ারফুলও হতে পারে, কোয়ালিফিকেশান। তো ওয়েব অ্যাপের সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি ডিপেন্ডস করে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের এটা ধারণা আছে, তো এটা নিয়ে আমরা আর ফার্দার যাচ্ছি না। এরপর যেটা সেটা হচ্ছে আপনার হাইব্রিড অ্যাপ। তো আমরা মূলত আমাদের এই কোর্সের মধ্যে হাইব্রিড অ্যাপ বানানোর চেষ্টা করব, যাতে আপনি খুব কম সময়ে সহজেই হাইব্রিড অ্যাপ বানাতে পারেন। তো হাইব্রিড অ্যাপ হচ্ছে মূলত আপনার নেটিভ আর ওয়েব অ্যাপের একটা মিক্সচার, যেখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাপের কাঠামো তৈরি করে বা একটা অ্যাপের মতো স্ক্রিপ্ট ডিজাইন করবেন, যেটাকে আপনি ওয়েব ভিউ এর মাধ্যমে কোনো অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করবেন। তো এটা কিছুটা একটা বেসিক এক্সাম্পল দিয়ে দিই। যেমন আমাদের থেকে ধরেন একটা অ্যাপ আছে, যেমন ধরেন আমাদের থেকে একটা ধরেন একটা যে কোনো একটা অ্যাপকে ধরে নিই। যেমন ধরেন আমরা একটা সাইটে গেলাম, যে কোনো একটা সাইটে। এখন এই সাইটটাকে যদি আমরা অ্যাপে কনভার্ট করতে চাই, বলতে পারেন ওয়েবসাইট টু অ্যাপ, তো এখানের মধ্যে আমরা জেনারেলি যেটা করব, আমরা এই সাইডেরই একটা মোবাইল ভার্সন তৈরি করব, যেটাকে আমরা অ্যাপ্লিকেশনে কনভার্ট করব, এপিকে ফাইলে কনভার্ট করব, এবং পরবর্তীতে মোবাইল থেকে সবাই এটাকে চালাতে পারবে। এটাই হচ্ছে মূলত হাইব্রিড অ্যাপ, যেখানের মধ্যে আমরা আমাদের পিসিতে বা আমরা আমাদের সার্ভার রিলেটেড অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে নর্মাল নেটিভ অ্যাপের মাধ্যমে শোকেস করি। ওকে, সো এটার আমরা একটা ভালো অ্যাপের ধারণা পেয়ে গেলাম। তো আমাদের টপিকের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার কোটলিন ল্যাঙ্গুয়েজ। সো কোটলিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আপনার ডার্ট ল্যাঙ্গুয়েজ আছে। সো আমরা কোটলিনটা ব্যবহার করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এটা খুবই সহজ, এবং যদি আপনি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন তো আগে জাভা ব্যবহার করা হতো, যেটা হাইলি কম্প্যাটেবল, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ওভার স্টেবল, মানে যে কোনো রকমের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বাট জাভার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সিম্পল একটা কাজের জন্য আপনাকে 10 লাইন 20 লাইন অনেক লম্বা লম্বা কোড লিখতে হতো, যা তৈরি করাও প্রচুর কঠিন, এবং সবচেয়ে বড় কথা প্রচুর এরর আর ভুল আসার সম্ভাবনা থাকে। যার বিকল্প হিসেবে গুগলে কোটলিন ল্যাঙ্গুয়েজটাকেই স্টেবল হিসেবে ইউজ করছে। তো কোটলিনের একটা লাভ হচ্ছে প্রথমত আপনার কম লেখা লিখতে হয়, সহজ, সেফ এবং বিগিনার ফ্রেন্ডলি। যেখানে আপনি কোটলিনে একটা লাইন লিখলে জাভার মধ্যে সেটা 5 লাইনের সমান, এবং সাথে সাথে কোটলিন জাভার সাথেও স্টেবল, যার কারণে আপনি কোটলিন ব্যবহার করে জাভায় তৈরি করা অ্যাপগুলোকেও মডিফাই করতে পারবেন। ওই জন্য বর্তমানে কোটলিনকে এবং ডার্ট ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়। এখন কথা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা আপনি মূলত শিখবেন কেন? অনেকের থেকে প্রশ্ন থাকে যে স্যার আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো কেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখলেও হয়। এক কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখলে হয়, বাট মোস্ট অফ দ্য টাইম নয়, বা মোস্ট অফ দ্য টাইম না, বেশিরভাগই আপনি যখন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, বেশিরভাগ ভাগে ক্লায়েন্ট এখন বর্তমান সময়ে সবাই যেহেতু মোবাইল ব্যবহার করছে, সবাই আপনার ওয়েবসাইটটা মোবাইল থেকেই ভিজিট করে। তো অনেক সময় অনেক রিকোয়েস্টের জন্য আপনি ক্লায়েন্টকে শুনবেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমাকে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দেন। এখন আপনার থেকে যদি অ্যাপ বানানোর স্কিল না থাকে, আপনি হয়তো কোনো অ্যাপ ডেভেলপারকে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমাকে একটা অ্যাপ বানিয়ে দাও। বাট সেই ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, প্রথমত পেমেন্ট অনেক বেশি হতে পারে, এতে করে আপনি হয়তো আপনার প্রফিট মার্জিন রাখতে পারবেন না। দ্বিতীয়ত সে ব্যক্তি ঠিক টাইমে আপনার ক্রাইটেরিয়া অনুসারে কি অ্যাপ তৈরি করছে নাকি, সেটাও একটা প্রবলেম। তো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা শিখে রাখা ভালো। যারা স্টুডেন্ট লেভেলে আছে তাদের প্রথমত এই স্কিলটা অনেক কাজে আসবে। যারা কলেজে আছে তাদের জব চান্সের ইন্টারভিউসের ক্ষেত্রে কাজে আসে। আর যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করছে তাদের জন্য তো অনেক কাজে আসে, কারণ অলরেডি আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দেখবেন ফাইবার টাইবারে
এরকম অনেক গিগ পাবলিশ হচ্ছে এবং অনেক ব্যক্তি এরকম অর্ডারস পাচ্ছে, যেখানের মধ্যে ওরা জাস্ট একটা সিম্পল ওয়েবসাইটকে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে চায়। যেমন একটু আগে আমরা যে সাইটটা দেখালাম সেটারও একটা মোবাইল ভার্সন আছে, এবং সেটার মেন কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে লেটেস্ট নোটিশ এবং স্টুডেন্টরা যাতে সেখানে ফর্ম ফিল আপ করে ফরেনে যাওয়ার জন্য ফর্মটাকে সাবমিট করতে পারে লিগালি, সেটার জন্য, এবং তাদের কাছে ইমেলের মধ্যে তার নোটিফিকেশান এসে যাবে। তো ওইটা মূলত একটা ওয়েব অ্যাপ্লিকেশান যেটা আমরা তাদের ইমেলের সাথে কানেক্ট করে দিয়েছি। তো অতটা কঠিন না, খুবই সিম্পল প্রসেস। যতটা ওভার টাফ দেখানো হয় অ্যাপ ডেভেলপমেন্টকে, অ্যাপ ডেভেলপমেন্ট ততটা টাফ নয়। হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু বর্তমানে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার্সকে ব্যবহার করি যেগুলো আপনার দরকারি সকল ফোল্ডার আর ফাইল তৈরি করে দেয়, তো আমাদের সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় না। তো সেরকমই একটা সফটওয়্যার হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা কিছুটা ভিএস কোডের মতোই, বাট অ্যান্ড্রয়েডের জন্য। তো অ্যান্ড্রয়েড স্টুডিও কি? অ্যান্ড্রয়েড স্টুডিওকে আপনি বলতে পারেন অ্যাপ বানানোর একটা ফ্যাক্টরি, যেখানের মধ্যে আপনি আপনার দরকারের উপর ভিত্তি করে কোড ডিজাইন, অ্যাপসগুলোকে রান করা, ডিবার্ক করা, অ্যাপসকে মডিফাই করা, বিভিন্ন ইন্টিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন জিনিস বা লাইব্রেরিজকে ইম্পোর্ট করার মাধ্যমে অ্যাপ ডেভেলপ করা, সবগুলোই করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিওটার যদি আমরা সিস্টেম রিকোয়ারমেন্টের কথা বলি, তো এখানে সেরকম কিছু লাগছে না। অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার যে কোনো প্রকার অপারেটিং সিস্টেমে চালানো যায়, উইন্ডোজ হোক, ম্যাক হোক বা লিনাক্স হোক, যে কোনো প্রকার ল্যাপটপ বা আপনার হোম পিসি, সবগুলোতে অ্যান্ড্রয়েড স্টুডিও চলবে। জাস্ট একটা বেসিক রিকোয়ারমেন্ট, আপনার র্যামটা একটু স্টেবল হতে হবে বা একটু ভালো র্যাম হতে হবে। যেহেতু এটা র্যাম কনজিউমশন নর্মাল সফটওয়্যারগুলোর থেকে বেশি, যেহেতু এটা টার্মিনাল রিলেটেড কাজগুলো করে, তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা খুব সহজ। অ্যান্ড্রয়েড স্টুডিও একদম ফ্রি, এটার জন্য আপনাকে কোনো পেমেন্টও দিতে হবে না। যেহেতু অ্যান্ড্রয়েড নিজে একটা ফ্রি অফ কস্ট, তো আপনি সিম্পলভাবে করতে পারেন। আপনি আপনার ব্রাউজারের মধ্যে অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড সার্চ করলাম, প্রথম ওয়েবসাইট যেটা developer.android.com। তো বর্তমানে ওটা 3 ফিচার ড্রপ ভার্সনটা আছে, তো এটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এখানে অত কিছু নেই, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দিবেন। আপনার একদম লাস্টে গিয়ে এগ্রি দিয়ে ফিনিশ। এই যেমন এখানের মধ্যে অলরেডি আপনি ইনস্টলেশন ভিডিও পেয়ে যাবেন। এখানে অত কিছু কঠিন নেই, এখানের মধ্যে অলরেডি গুগল নতুন কিছু ফিচার্স এনেছে, আপনি এআই টিআই ইন্টিগ্রেট করতে পারবেন, তো কোনো প্রবলেম নেই। জাস্ট সিম্পলি এখান থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েডটাকে ইনস্টল করে নিন। তো আমরা অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিয়েছি এবং আপডেটও করে নিয়েছি, তো আমরা আর ইনস্টলেশন দেখাচ্ছি না। হ্যাঁ, এখন যদি আপনার ইনস্টলেশনের দরকার হয় তাহলে আপনি ইন্টারনেটে এরকম প্রচুর গাদা গাদা ভিডিও আছে, ইন্টারনেট থেকে সহজে আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করতে হয় বা সেট আপ করতে হয়। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর আপনাকে কিছু পার্টিকুলার জিনিস সেট আপ করতে হয়, যেমন যেটা হচ্ছে আপনার এসডিকে, যেটাকে ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট কি? তো যারা পাইথন বা জাভা বা জাভা স্ক্রিপ্ট শিখে এসেছে তাদের একটু ধারণা থাকবে এসডিকে সম্পর্কে। তো সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, যেহেতু আমরা বললাম যে অ্যাপ হচ্ছে সফটওয়্যারের একটা সিনথেসাইজড ভার্সন, তো সেখানের মধ্যেও আপনাকে কিছু ডেভেলপমেন্ট কিট ব্যবহার করতে হবে। তো অ্যাপটাকেও আপনি সফটওয়্যারের ক্যাটাগরিতে রাখতে পারেন। তো এই অ্যাপটাকে তৈরি করার জন্য আমাদেরকে কিছু টুলস লাগে। তো এই টুলসগুলো হতে পারে আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ, ফাইল, ফোল্ডার বা কিছু নির্দিষ্ট রুল, যেগুলো আমাদের অ্যাপটাকে ডেভেলপ করতে সাহায্য করবে। আর এগুলোর সমষ্টিটাই হচ্ছে আপনার এসডিকে। তো এসডিকে যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন তখন এসডিকে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। পরবর্তীতে দরকারের উপর ভিত্তি করে আপনি এখান থেকে এসডিকে ম্যানেজার থেকে আপনি আপনার নিজের দরকারের এসডিকেটাকে চেঞ্জ করে নিতে পারবেন বা আপডেট করতে পারবেন। এখানে অনেক ধরনের এসডিকে টুল, তো এই ধরনের টুলসগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যায়। তো আমাদেরকে আলাদা করে সেগুলোকে ইনস্টল করার দরকার পড়ে না, বাট যদি দরকার পড়ে এখানে সিম্পলি নোটিফিকেশান আসবে, আপনি ওকে দেবেন, ইনস্টল হয়ে যাবে। এছাড়া আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা কোটলিন ব্যবহার করছি। অনেকে ওল্ড মাইন্ডের, তো তারা জাভা ব্যবহার করে, আবার অনেকে ডার্ট ব্যবহার করে ফর বেটার প্রেফারেন্সের জন্য। এটার মানে এটা না যে পুরনো ভাষা ব্যবহার করছেন যে আপনার প্রবলেম হবে, না। জাভা যারা ব্যবহার করে তারা হাইলি কোয়ালিফাইড বলতে পারেন, এবং জাভা ব্যবহার করার একটা লাভ যে আপনি আপনার অ্যাপ্লিকেশন, সবচেয়ে কঠিন অ্যাপ্লিকেশনটাকেও আপনি বানাতে পারবেন, এবং যেরকম আপনি ভেবেছেন সেরকম অ্যাপ্লিকেশনে আপনি বানাতে পারবেন।
বাট যেহেতু জাভা দিয়ে কাজ করা একটু প্রবলেমেটিক, ওই জন্য আমরা জাভাটাকে সাইডে রাখবো, আমরা কোটলিনটাই প্রেফার করব। পরবর্তীতে আমরা জাভা সম্পর্কে একটু জানবো। এরপর হচ্ছে এমুলেটর। এমুলেটর কি? এমুলেটর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন বানাচ্ছি আমাদের পিসিতে। তো পিসিতে বানানো অ্যাপটাকে মোবাইলে কীভাবে নেব, বা ধরেন আমি কোনোভাবে ইউএসবির মাধ্যমে মোবাইলের মধ্যে ট্রান্সফার করলাম। এখন মোবাইলের মধ্যে অ্যাপটা খোলার পর দেখলাম সেখানে অ্যারোর আসলো, ডিলিট করলাম, আবার বানালাম, আবার মোবাইলে নিলাম। তো এই যে আদান প্রদান, এই আদান প্রদানে প্রথমত টাইম ওয়েস্ট হবে এবং অনেক বেশি চান্স আছে আপনার মোবাইলের প্রবলেম দেখা দেবে। তো এই টাইপের প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা এমুলেটর ব্যবহার করি। এমুলেটর হচ্ছে মোবাইলের একটা নকল ভার্সন বা একটা কপি ভার্সন, যেখানের মধ্যে বা মোবাইলের মতো একটা ইনভায়রনমেন্ট যেখানের মধ্যে আমরা অ্যাপটাকে রান করি, ডিওয়ার্ক করি, যেখানে প্রবলেম সেটাকে সলিউশন বের করে কাজ করে বাস শেষ। সো এমুলেটর এটা ভালো। সো এখানে এখন কথা হচ্ছে প্লাগইনস। তো অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আপনি ইনস্টল করবেন সেখানে আপনাকে কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। তো এই প্লাগইনসগুলো জেনারেলি সাজেশন হিসেবে আসে। তো আপনারা জাস্ট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লেআউট। তো লেআউট থেকে আপনি প্লাগইনসে যাবেন, মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে অনেকগুলো প্লাগইন আপনি পেয়ে যাবেন দরকারের উপর। এত কিছু করতে হবে না, অ্যান্ড্রয়েড স্টুডিও নিজে থেকে আপনাকে কিছু সাজেশন দেবে। তো এই সাজেশনের আন্ডারে আমরা কিছু প্লাগইন অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যাবে ইনস্টলেশনের সময়, আর কিছু প্লাগইন আপনার প্রেফারেন্সের জন্য আপনি ইনস্টল করতে পারেন। যেমন আমি জেমিনিটা এটাকে ইনস্টল করলাম যাতে আমি এআই ব্যবহার করে বিভিন্ন প্রবলেমসগুলো বা ডিভার্ক করতে পারি। এছাড়া HTML2 কোটিনেক্স নিলাম। এছাড়া আরও কিছু রকম, যেমন আমরা কি ম্যাপ, কিপ্যাড, যাতে আমাদের লেখাগুলো আমরা সহজে বুঝতে পারি এবং কিওয়ার্ডসগুলো যাতে দেখতে সুন্দর হয়, ওই জন্য আরও কিছু প্লাগইনস নিলাম। এখানে অনেক প্লাগইন আছে, দরকার উপর ভিত্তি করে আপনি প্লাগইনসগুলো ডাউনলোড করতে পারেন। এছাড়া আমরা গিট ভার্সন নিয়েছি, গিট হাবটাও নিয়েছি, যাতে আমরা সরাসরি এখান থেকে অ্যাপের ফাইলটাকে গিট হাবে আপলোড করতে পারি, বা গিট হাব থেকে বিভিন্ন কিছু এখানে ইম্পোর্ট করতে পারি। সো এগুলো অটোমেটিক হয়ে যায়, বা ভবিষ্যতে যখন আপনারা আরও ফার্দার অ্যাডভান্স কাজ করবেন তখন সেগুলো আপনি করতে পারবেন। সো এতটুকু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেসটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো ইন্টারফেসটাকে বোঝার জন্য আমরা কোনো একটা প্রজেক্টে যাই। আমাদের এখানে অলরেডি 4টা প্রজেক্ট আছে, যার মধ্যে 2টো অলরেডি প্লে স্টোরের মধ্যে পাবলিশ করা আর 2টো অন দ্য ওয়ে আছে। সো আমরা এখান থেকে পাবলিশ করা যে কোনো একটা ফোল্ডারে গেলাম। সো প্রথমেই আমরা যাই। সো আমরা যখন প্রথমে আমাদের আপার বডিটাকে দেখবো, এখানে প্রথমে আছে আপনার ফাইল, টপ মেনু বারে। তো ফাইল হচ্ছে যেখান থেকে আপনি নতুন ফাইল বা প্রজেক্টের জন্য বিভিন্ন ফাইলসকে ইম্পোর্ট করতে পারবেন। এছাড়া সকল যা কিছু আপনি এখানে চেঞ্জেস করেছেন সেভ অল দিয়ে সবগুলোকে সেভ করতে পারবেন, কোনো কিছুকে এক্সপোর্ট করে রাখতে পারবেন, আলাদা করে সেটাকে জিপ ফাইল করে রাখতে পারবেন। তো এখানে অনেক অপশন আছে, আর এখান থেকে ডাইরেক্ট প্রজেক্টটাকে ক্লোজও করতে পারবেন। এরপর আছে আপনার এডিট। এডিট থেকে বিভিন্ন কিছু কপি, পেস্ট, কাট, অর্থাৎ এডিটোরিয়াল রিলেটেড বিভিন্ন কাজগুলো এখানের মধ্যে আমরা করি। তো এগুলোকে এভাবে এক্সপ্লেন করার থেকে বেশি ভালো বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার করা। এরপর আছে আমাদের ন্যাভিগেট। তো ন্যাভিগেটের মধ্যে কোড, অ্যাক্টিভিটি ফাইল, এগুলো খুঁজে বের করা, মানে এক কথায় সার্চ বার, যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ন্যাভিগেশনের কাজে ইউজ করি। এরপর আছে বিল্ড। এখানে কোড, রিফ্যাক্টর আছে, তো এগুলো অতটা কাজের না, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ড। বিল্ড থেকে মূলত আমরা অ্যাপ বান্ডেল বা এপিকে ফাইলগুলোকে জেনারেট করি। এখন অ্যাপ বান্ডেল, এপিকে ফাইল, এটা আমরা পরবর্তীতে জানবো। এপিকে ফাইল আর অ্যাপ বান্ডেলের কনসেপ্টটা এভাবে বুঝেন যে এপিকে ফাইল হচ্ছে যেটা আপনার মোবাইলের মধ্যে থাকে, এবি ফাইল হচ্ছে যেটা আপনার অ্যাপের বান্ডেল। আপনারা হয়তো জিপ ফাইল শুনেছেন, জিপ ফাইল আমরা ব্যবহার করি। তো এএবি ফাইল বা অ্যাপ বান্ডেল যেটা, সেটা হচ্ছে জিপ ফাইলেরই মতো বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, এরপর আছে এখানে রান ব্যবহার করে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বানিয়েছি সেটাকে আমরা ডিভার্ক করি, রান করি, যাতে সেখানে যদি কোনো প্রকার এরর থাকে সেটাকে আমরা দেখতে পারি। এরপর আছে টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এসডিকে দরকারের ভিত্তিতে এসডি কার্ড ডিভাইস, মানে ভার্চুয়াল ডিভাইসগুলোকে ইন্টিগ্রেট করি। এরপর আছে আপনার হেল্প, ভিসিএস, উইন্ডোজ আছে, এগুলো অতটা প্রেফারেন্সেবল না। এরপর আছে আপনার হেল্প থেকে আপনি যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন অ্যাডভান্স রিলেটেড। আর আপনি যদি বেসিক লেভেলের হন তাহলে এখান থেকে কিছু চেয়েও আপনার কোনো কাজে আসবে না। ওকে,
সো আমরা এতটুকু পেয়ে গেছি, এতটুকু বুঝে গিয়েছি। তো আমরা এখান থেকে একটু বাইরে যাই। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করি। এবার আমরা কিছু ফোল্ডার, মানে কোন ফোল্ডারে কী আছে সেটাকে একটু বুঝি। প্রথমে আমরা এখান থেকে বাইরে যাই। আমাদের এই ইয়াটা সি ড্রাইভে ইনস্টল করা, তো আমরা সি ড্রাইভে যাব। সো আমরা সি ড্রাইভ থেকে আমরা পার্টিকুলার ফাইলটাকে ওপেন করি। সো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টে যাব। তো প্রজেক্টের মধ্যে প্রতিটা যে প্রজেক্ট আমরা করেছি সেটার জন্য একটা পার্টিকুলার ফাইল আছে বা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরেই আমাদের সব কিছু থাকে। তো আমরা যে কোনো একটা ফোল্ডারে যাই। সো যখন আপনি ফোল্ডারে ওপেন করবেন, এখানে প্রথমত গ্রেডল, আইডিয়া, কোটলিন, অ্যাপ, গ্রেডল আর কিছু পার্টিকুলার ফাইল আছে। তো এই ফাইলগুলো আমরা পরবর্তীতে জানব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেটা, সেটা হচ্ছে আপনার এই অ্যাপ ফাইল। সো এটা হলো আপনার অ্যাপের হার্ট বলতে পারেন, যেটার মধ্যে আপনার সকল রিসোর্স রাখা আছে। মানে আপনার অ্যাপ কীরকম হবে, অ্যাপে কী কী কোড ব্যবহার হয়েছে, সব কিছু। আর এছাড়া যতগুলো ফাইল আছে সেগুলো হচ্ছে সহকারী, যেখানে আপনার লাইব্রেরি, প্যাকেজ, বিভিন্ন ধরনের কোড, ক্লাস, এগুলো সব কিছু আছে। তো আমরা অ্যাপের মধ্যে যাই। সো অ্যাপের মধ্যে যাওয়ার পর আপনি এখানের মধ্যে আরেকটি অপশন পাবেন, সোর্স আর বিল্ড। তো আমরা সোর্সে গেলাম, যেখানে আপনার সোর্সের সব ফাইলসগুলো আছে। সো আমরা এখানের মধ্যে একটু খেয়াল করি, আমাদের অ্যাপ ফোল্ডার আছে। সো অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের আরও কিছু ফোল্ডার আছে, কিছু হিডেন ফোল্ডার আছে, যে ফোল্ডারগুলো আমাদের মূলত এখানে হাইড করা আছে। তো এই ধরনের হাইডেন ফোল্ডার্সগুলোকে ভিজিট করা বা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ডাইরেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও দেখাতে পারি। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি যাই, আমরা এখানে আরেকটা ফোল্ডার পাচ্ছি, ম্যানিফেস্ট। সো ম্যানিফেস্ট মানে হচ্ছে যেটার মধ্যে মূলত আপনার অ্যাপের সকল আইডেন্টিটি থাকে, মানে আপনার অ্যাপের নাম, আইকন, তারপর পারমিশন, আর এই সব কিছু আপনার এই ফাইলটাতে থাকে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যে আমাদের মূলত অ্যাপের নাম, এই যেমন ধরেন আমাদের অ্যাপের আইকন, আমাদের অ্যাপটার নাম কি হবে, আমাদের অ্যাপটা দেখতে কীরকম হবে, বিভিন্ন ইনফরমেশন। এছাড়া আমাদের অ্যাপ কী কী পারমিশন নেবে, যেমন আমার এই অ্যাপটি ইন্টারনেট, ক্যামেরা আর নোটিফিকেশান সেন্ড করা, টোটাল 4টা পারমিশন নিয়েছে। এবং এই যে পারমিশন ইউ আর অ্যালাউইং টু ইউর অ্যাপ, ওকে, এই 4টা পারমিশন নিয়েছে। আর এই সব কিছু মূলত আপনার ম্যানিফেস্ট ফোল্ডারের আন্ডারে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এ থাকে। এরপর আমরা আরেকটি ফোল্ডারে যাই, যেটি হচ্ছে আপনার জাভা।
সো এটা আমরা এখান থেকে দেখি, যেহেতু এটি হিডেন না, আমাদের জাভা ফোল্ডার। সো জাভা ফোল্ডারে যদি যাই, আমরা এখানের মধ্যে কোটলিন একটা পাবো, এই যে কোটলিন। সেই কোটলিনটার মধ্যে মূলত আমাদের অ্যাপের সকল ইয়াগুলো থাকে, মেইন কোড বা বলতে পারেন এন্ট্রি পয়েন্টগুলো রাখা হয়। সেই এন্ট্রি পয়েন্ট হচ্ছে যেমন এটা মেইন অ্যাক্টিভিটি ডট কেটি। সো এটার মধ্যে আমাদের সকল এন্ট্রি পয়েন্টগুলো আছে, মানে কিভাবে কী কী ইম্পোর্ট হবে, কখন কোনটা ইম্পোর্ট করবো, অর্থাৎ অ্যাপের মেইন যে ইম্পর্ট্যান্ট ফাংশনসগুলো সবগুলো মূলত আমাদের এটার মধ্যে থাকে। এরপর আছে আপনার রেস্ট ফোল্ডার, যেটাকে আমরা রেস্ট ফোল্ডারও বলতে পারি। রেস্ট ফোল্ডারের মধ্যে আপনার অ্যাপের সকল কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট রাখা হয়। সো ভিজুয়াল কন্টেন্ট মানে আপনার অ্যাপের লেআউটটা দেখতে কীরকম হবে, ইমেজ, আইকন, কালার, স্ট্রিং, স্টাইল, এই সব কিছু মূলত আপনাদের এই রেস্ট ফোল্ডার বা রেস্ট ফোল্ডারের মধ্যে রাখা হয়। মানে অ্যাপের ডেকোরেশন রিলেটেড সব কিছু এটাতে থাকে, যেখানে অ্যাপের কন্ট্রোল রিলেটেড সব কিছু আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট কেটিতে থাকে। এটার নামের মধ্যেই লেখা আছে মেইন অ্যাক্টিভিটি। আর অ্যাপের যত দরকারি নাম এবং পারমিশন আছে সব কিছু থাকে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যে। ওকে, এখন বেশি ভালো হয় যদি আপনাদেরকে একটা বেসিক অ্যাপ তৈরি করা দেখাই। আমরা অতটা কোড দেখাবো না, হ্যাঁ আমরা শুরুর দিকে বলেছিলাম যে কোড দেখাবো না, তাও আপনাদেরকে একটু বেসিক ধারণা দিই। তো আমরা একটা বেসিক ধারণাই দিই। ওকে, সো আমরা আমাদের এই প্রজেক্টটায় কোনো কিছু চেঞ্জ করছি না, জাস্ট ক্লোজ করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের লেআউট। তো নতুন অ্যাপ তৈরি করার ক্ষেত্রে আমরা কিছু বেসিক আইডিয়া ফলো করব। প্রথমে আমরা নিউ প্রজেক্টে যাব। এখানে অনেক ভার্সন, তো এটা একটা কনফিউশন যে কখন কি। আর যেমন আমি বললাম যে অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, সব জায়গায় ব্যবহার হয়। তো এখানে আপনি বিভিন্ন কিছুর জন্য অ্যাপ বানাতে পারবেন, ওয়াচ, টেলিভিশন, কার, এক্সআর মানে হেডসেট, ভার্চুয়াল হেডসেট, বিভিন্ন কিছুর জন্য আপনি অ্যাপ বানাতে পারবেন বা আপনার অ্যাপকে বিভিন্ন ভার্সনে মডিফাইও করতে পারবেন। তো এখান থেকে আমরা এত কিছু, এখানে অনেকগুলো অপশন আছে, গেম বানানোর অপশন আছে। আপনি সি প্লাস যদি আপনি জানেন, সি প্লাস প্লাস দিয়ে আপনি গেমও বানাতে পারবেন। এত কিছু আমাদের দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি যাব গিয়ে এমটি অ্যাক্টিভিটি। যারা বেসিক লেভেলে তৈরি করছে বা স্ক্র্যাচ থেকে তৈরি করতে চাচ্ছে তারা এমটি অ্যাক্টিভিটি চুজ করতে পারে। আরেকটা আছে নো অ্যাক্টিভিটি। নো অ্যাক্টিভিটি আপনাকে পুরো একটা খালি স্ক্রিন দিয়ে দিবে, যেখানে আপনি আপনার ইমাজিনেশন আর কল্পনার উপর আর নলেজের উপর ভিত্তি করে পুরা দমে জিরো থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করবেন, যেটা এক্সপিরিয়েন্সড, ওভার এক্সপিরিয়েন্সড মানুষের জন্য, আমাদের জন্য নয়। তো আমরা এমটি অ্যাক্টিভিটি নেব, নেক্সটে যাব। এরপর মেন জিনিস যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের নাম। এখন এখানের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। আমরা আমাদের নাম দিলাম মাই ফার্স্ট অ্যাপ। এখানে স্পেস দেবেন না, স্পেস না দেওয়াটাই ভালো, স্পেস দেওয়া যায় না এমনটা না। তো একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, এখানের মধ্যে এখানে যখন আমরা কোনো কিছু চেঞ্জ করেছি, এখানে একটা জিনিস চেঞ্জ হয়ে গেল। তো এটা কি? এটা হচ্ছে মূলত আপনার প্যাকেজের নাম। মোবাইলের মধ্যে যখন আপনার অ্যাপটা থাকে, সেই অ্যাপটাকে আমরা হয়তো বলি যে আমার মোবাইলে ফেসবুক আছে, ইউটিউব আছে, বাট কম্পিউটার বা অপারেটিং সিস্টেম ওভাবে মোবাইলে সেই অ্যাপটাকে বা পার্টিকুলার অ্যাপটাকে খুঁজে পায় না। অ্যাপটাকে খুঁজে পাওয়ার জন্য তার একটা অ্যাড্রেস দরকার। তো এই অ্যাড্রেসটা কিছুটা আপনার একটা ডোমেনের মতো, যেমন ধরেন .google.com-এর মতো। এটাও কিছুটা ডোমেনের মতো, বাট উল্টো। যেমন এখানে .com-টা এখানে আছে, তো এটা যে কোনো ফরম্যাটের হতে পারে, বাট বেশি ভালো হয় প্রথমে হবে আপনার কম, তারপর ডট, আপনার কোম্পানির নাম, তারপর আপনার অ্যাপ্লিকেশনের নাম। তো এই প্যাকেজ নামটা একটা অ্যাড্রেসের মতো কাজ করে, যেটা দিয়ে অপারেটিং সিস্টেম আপনার মোবাইলের সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে পাবে। ওকে, এরপর হচ্ছে এসডিকে, আপনার ডেভেলপমেন্ট কিটের ভার্সন, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যখন আপনি অ্যাপ ডেভেলপ করবেন, তখন আপনার অ্যাপটা সর্বোচ্চ বা সর্বনিম্ন কত পুরনো বা কত নতুন মোবাইলে কাজ করবে। মানে ধরেন আপনি একটা অ্যাপ তৈরি করলেন, যেটা আপনার সর্বোচ্চ
2025-এর মোবাইল অবধি 25-এ তৈরি করা মোবাইলের মধ্যেই কাজ করবে, 2026-এ তৈরি করা মোবাইলে কাজ করবে না, এবং সর্বনিম্ন 2005 সালে তৈরি করা মোবাইলে কাজ করবে। কিন্তু এর 2005 না 2010-এর মোবাইলে কাজ করবে, কিন্তু 2010-এর আগের 2010 সালের আগের কোনো মোবাইল এটা কাজ করবে না, বা কাজ করবে না, ওখানে এরর দেখাবে, সাপোর্ট দেবে না। তো এটাই মূলত আমরা ডেভেলপমেন্ট কিটটা। তো আমরা এখানে মিনিমাম 2024 দিয়েছি, 2024। তো এখানে অটোমেটিক আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও বলছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 99.2% অ্যান্ড্রয়েড ডিভাইস আমার অ্যাপ কাজ করবে, মানে আমার এই অ্যাপ্লিকেশনটা সবার জন্য অ্যাভেলেবেল। এটা খুবই একটা ভালো জিনিস। এরপর আমাদেরকে এখানে আর কিছু করতে হচ্ছে না, আমরা জাস্ট এটাকে যেভাবে আছে সেভাবে রেখে আমরা ফিনিশ দেব। সো এটা কিছুটা টাইম নেবে আমাদের অ্যাপটাকে ডেভেলপ করার জন্য। সো অ্যারাউন্ড 15 to 14 মিনিটের মধ্যে আমাদের সব কিছু জেনারেট হয়ে গেছে, বাট এখানের মধ্যে এখনও কিন্তু আমাদের অনেক কাজ বাকি। তার সবচেয়ে বড় রিজন হচ্ছে, যেমন এখানে একটা খেয়াল করেছেন, এখানে ট্রিপল ডট দেখাচ্ছে, যেহেতু এটা আমাদের গ্রেডেলটাকে স্ক্যান করছে এবং আমাদের এখানে জরুরি সব কিছু ইনস্টল করছে। তো অনেক সময় ইনস্টলেশনটা আপনার 1 ঘন্টাও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, আর আবার অনেকের এই জন্য আপনার র্যামটাকে বেশি স্টেবল হওয়া উচিত। আপনার র্যাম আর প্রসেসর কত বেশি চাপ নিতে পারবে সেটার উপর ভিত্তি করে আপনার এই ফাইলসগুলো জেনারেট হবে। যেমন এখানে খেয়াল করছেন আমাদের এখানে একটু টাইম নিচ্ছে। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যেগুলোকে বা বলতে পারেন অনেকগুলো লাইব্রেরি আছে, কোড লাইব্রেরি, যেগুলোকে এটা ডাউনলোড করার চেষ্টা করছে। ওকে, সো আমরা কিছুটা টাইম দেব এটা যাতে ডাউনলোড হোক। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু জিনিস দেখতে পারবো, যেগুলোকে আমরা, ওকে 1 মিনিট, আমরা আগে আপনাকে এগুলো একটু বুঝিয়ে দিই। প্রথমেই আমরা যেটা করব, আমরা এগুলো আবার কমিয়ে দিই। আমরা সবার আগে যাব যে এখানে এই কোণার দিকে, এখানে ক্লিক করব। এখান থেকে অনেক ফরম্যাটে আপনি আপনার ফাইল স্ট্রাকচারটাকে দেখতে পারেন। তো আমরা যেহেতু কাজ করছি, আমরা প্রজেক্ট, প্যাকেজ, প্রজেক্ট ফাইল, তো আমরা ডাইরেক্ট যাব গিয়ে যে প্রজেক্টে। তো প্রজেক্টের মধ্যে সব কিছু দেখাবে। এরপর আছে প্যাকেজ, যেখানে শুধু আপনার প্যাকেজ রিলেটেড কাজের জন্য, তারপর প্রজেক্ট ফাইল, তারপর হচ্ছে প্রোডাকশন আপনার প্রোডাকশন রিলেটেড কাজে। সো আমরা এত কিছু না করে আমরা জাস্ট যাব প্রজেক্ট ফাইলসে। তো এটা আপনাকে শুধু প্রজেক্ট রিলেটেড ফাইলসগুলোকে দেখাবে, অতিরিক্ত টাইম ওয়েস্ট করবে না। প্রথম ফাইল যেটা, সেটার জন্য আমরা যাব অ্যাপ ফোল্ডার। সবার আগে বলেছি অ্যাপ ফোল্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আপনার অ্যাপের মেইন হার্ট। সো 1 মিনিট, আমার অডিও শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ অডিও শোনা যাচ্ছে। আমাদের ক্লাসটি অলরেডি অনেক লম্বা হয়েছে, ইন্ট্রোডাকশন ক্লাসের তুলনায় অনেক লম্বা হয়ে গেছে। সমস্যা নেই, আমরা তাড়াতাড়ি র্যাপ আপ করার চেষ্টা করব। সো যেমন এটা একটু ছোটো হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু বড় করে দিই। হ্যাঁ, ওকে। সো আমরা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যাপ ফোল্ডারে যাব, অ্যাপ থেকে যাব সোর্সে, সোর্স থেকে যাব মেইনে, মেইন থেকে যাব জাভায়, জাভা থেকে অটোমেটিক এটা ওপেন হয়ে যায়, অনেক সময় ওপেন হয় না। তো কম থেকে যাব নেটফি, নেটফি থেকে গেলাম, এটা একটু আপনাকে বলে দিই। এখানে নেটফিটা কোথা থেকে আসছে? এটা আসছে আমাদের মূলত প্যাকেজ নেম থেকে। হয়তো আপনার থেকে মনে আছে আমাদের প্যাকেজ নামটা কী ছিল, কম ডট নেটফি ডট মাই ফার্স্ট অ্যাপ। তো প্রথমে আমরা কি করলাম, জাভা থেকে গেলাম কমে, এবার কম ডট কী ছিল, নেটফি। তো আমরা যাবো এবার নেটফিতে, নেটফি থেকে গেলাম মাই ফার্স্ট অ্যাপে, ফার্স্ট অ্যাপ থেকে ইউআই, ইউআই খুলতে হচ্ছে না, আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট কেটি খুলে গেল। সো এখানের মধ্যে আমাদের এগুলি ইম্পোর্ট এখনও হচ্ছে, এখানে অনেকগুলো ইম্পোর্টস
তো এটা একটু টাইম লাগবে, আর যেহেতু আমরা অলরেডি এখানে অনেকগুলো সফটওয়্যার ইউজ করছি ওই জন্য টাইম কনজারভেশনটাও একটু বেশি হচ্ছে। ওকে, আমরা এটাকে আর একটু জুম করি। হ্যাঁ, হয়ে গেছে। যান, আমাদের এটা ইনস্টল হয়ে গেল। আমরা এটাকে আরেকটু ছোট্ট করে দিই। ছোট করে দিব, হ্যাঁ ছোট করে দিই। ওকে, সো প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের প্যাকেজ। প্রথমটা হচ্ছে আমাদের প্যাকেজ। প্যাকেজ হচ্ছে আপনার অ্যাপের একটা অ্যাড্রেস। যেরকম আপনারা হয়তো জানেন আমাদের ওয়েবসাইটের যেরকম একটা ডোমেইন হয়, সেরকমভাবে অ্যাপের একটা অ্যাড্রেস হয় যেটাকে বলি আমরা প্যাকেজ। এটা মূলত কম্পিউটারকে বলে দেয় যে আমাদের অ্যাপের ফাইলসগুলো কোথায় আছে বা কোন পার্টিকুলার জোন বা ফোল্ডারের মধ্যে রাখা আছে, আর সেটা আমরা জানতে পারি মূলত প্যাকেজের নেমের মাধ্যমে। তো এটা সবসময় মনে রাখবেন, প্যাকেজ নেমটা তৈরি করার সময় খুব খেয়াল রাখবেন। এবং কি, যখন আপনি আপনার অ্যাপটাকে অ্যান্ড্রয়েড অ্যাপটাকে আপনার প্লে কনসোলে আপলোড করবেন, তখন কিন্তু এই প্যাকেজ নামটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা আপনার ইউনিক আইডেন্টিফিকেশন। এরপর হচ্ছে এই যে এগুলো কি, এই যে আমি এত কিছু ইম্পোর্ট করলাম, প্রায় 15 মিনিট নষ্ট করলাম, তো ইম্পোর্ট জিনিসগুলো কি? সো ইম্পোর্ট হচ্ছে কিছু এক্সট্রা টুল যেগুলো আমাদের অ্যাপের অ্যাক্টিভিটি করার এবিলিটি প্রদান করে। এগুলো মূলত অনেক ধরনের আছে, যেমন এখানের মধ্যে আপনার অ্যাক্টিভিটি থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার স্ক্রিন নড়া, স্ক্রিনের এজ, ক্যামেরা, ম্যাটেরিয়াল, টেক্সট, এই ধরনের অনেক কিছু। তো এখানে শুরুর দিকে আপনার কিছু বেসিক ফাইলস ইম্পোর্ট হবে, যেগুলো হচ্ছে আপনার বেসিক কোড লাইব্রেরি, যেগুলো ইম্পোর্ট হবে। যেমন একটু আগে আমরা একটা প্রোডাকশনে থাকা অ্যাপের ফাইল দেখিয়েছিলাম, যেখানে প্রায় 25-26, প্রায় অ্যারাউন্ড 35-36 ইম্পোর্ট হয়েছে আপনার কোড লাইব্রেরি। তো এগুলো কিছুটা ওরকম, যেগুলো এখানের মধ্যে অটোমেটিক ইম্পোর্ট হয়। তো এটা হচ্ছে বেসিক। যখন আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে, আর এই ইম্পোর্টের সংখ্যা শুধু বাড়তে থাকে, কমে না। তো সেটা ফিউচারের ব্যাপার, আমরা বেসিক বুঝিয়ে দিই। তো এটা আপনি বুঝলেন যে প্যাকেজ কিওয়ার্ড ব্যবহার করে, এখানে আমরা প্যাকেজ কিওয়ার্ড ব্যবহার করে কোনো প্যাকেজকে ইম্পোর্ট করি বা প্যাকেজের নাম। সিমিলারভাবে ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করে আমরা কোনো রকম প্যাকেজ বা কোড লাইব্রেরিকে ইম্পোর্ট করি। তো যারা পাইথন শিখেছেন বা পাইথনের ধারণা আছে, তারা এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝবেন যে ইম্পোর্ট কী কারণে করি আমরা। ইম্পোর্ট কিওয়ার্ড পাইথনের মধ্যে আমরা ইম্পোর্ট ব্যবহার করে বিভিন্ন লাইব্রেরিজগুলোকে লোড করি। তো এটাও কিছুটা ওরকম, যখন আমরা ইম্পোর্ট দিয়ে লাইব্রেরির নাম লিখলাম, সেটা অনলাইনে থাকা বা আপনার এসডিকে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের লাইব্রেরির মধ্যে যেই ফাইলটা বা ফোল্ডারটা আছে সেটাকে এখানে ইনস্টল করলো। যেমন এখানে দেখছেন আমি এখানে ফোল্ডারটাকে ধরা মাত্র এখানে একটা লেখা আসছে যে পাবলিক ক্লাস বান্ডেল এক্সটেন্ড অ্যান্ড্রয়েড, এরকম এ ম্যাপিং ফ্রম স্ট্রিং ট্রি টু ভেরিয়াস persistable values. Warning: note the bundle is a lazy container as is such as not implement or dash 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 dash. তো এটা মূলত ভেরিয়াস স্ট্রিং কিটাকে হোল্ড করে উপরেরটা। সিমিলারভাবেও এখানে আরও আছে, এবং এক একটা এক এক রকমের। যেমন এটার হচ্ছে যে এটা বেস ক্লাসগুলোকে ইউজ করছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলছে। তো এরকম প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট কাজ আছে, যেগুলো আপনার মোবাইলের অ্যাক্টিভিটিসগুলোকে প্রেফার করে বা অ্যাক্টিভিটিসগুলোর কারণ, মেইন কারণ। ওকে, এতটুকু তো বুঝলেন। এতক্ষণ যখন বললাম, তো এটা আরেকটু বুঝাই দিয়ে, জিনিসটা অনেক একটু কনফিউশন হয়ে গেছিলো মনে হয় আপনাদের। সো প্রথম জিনিস যেটা আমরা ইম্পোর্ট করলাম সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ওএস বান্ডেল। তো বান্ডেল মানে ডেটা কন্টেনার যা স্ক্রিনের স্টেট সেভ করে রাখে, মানে আপনার স্ক্রিনের বিভিন্ন স্টেটটাকে শোকেস করে। ওকে, তো সিমিলারভাবে এখানের মধ্যে অনেকগুলো আছে যেগুলো আপনার স্ক্রিনের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য। এরপর আমরা প্যাকেজ আর লাইব্রেরি ইম্পোর্ট করলাম। এরপর আমরা কি করি, আমরা ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ক্লাস তৈরি করি, এবং সেই ক্লাসগুলোর আন্ডারে বিভিন্ন প্যারাফলস বা প্যারামিটার্স পাস করি। যেমন ক্লাস কিওয়ার্ড, এই মাই অ্যাক্টিভিটি হচ্ছে আমার ক্লাসের নেম। ওকে, তো এখানে মাই অ্যাক্টিভিটিটা মূলত আমাদের স্ক্রিনটাকে রিপ্রেজেন্ট করতে, অর্থাৎ আমাদের মোবাইলের ইন্টায়ার স্ক্রিনটাকে। সেখানে আমরা যখন এই কোটেশনটা দিলাম, এই যে মানে এখানে ডাবল ডট দিলাম, এটা এক্সটেন্ড, অর্থাৎ আমার মেইন স্ক্রিনটাকে এক্সটেন্ড করবে। এবার এক্সটেন্ড করার পর আমরা কিছু
অ্যাক্টিভিটি এখানে শোকেস করানোর জন্য মূলত এটা ইউজ করলাম, মানে ডিফারেন্ট বিহেভিয়ার্সগুলোর জন্য। এরপর আমরা আরেকটু যদি নিচে যাই, এখানের মধ্যে আমরা আরেকটা লাইন লিখলাম ওভার রিডেন ফান। এই আচ্ছা, একটা জিনিস আরেকবার বলে দিই, এই জিনিসগুলো কিন্তু সবসময় সব অ্যাপের মধ্যে সিমিলারই থাকে। এইগুলোর মাঝখানে মূলত এই মাঝখানের লাইনগুলো থেকে মূলত আমরা আমাদের মডিফিকেশানসগুলো করি। বাট প্রতিটা বেসিক লেভেলে প্রতিটা অ্যাপ এভাবেই দেখতে, অ্যাপের ইন্টারফেস সর্বদা এইভাবে ব্ল্যাঙ্ক, এখানে কিছু নেই। এবার এখানের মধ্যে আমরা আমাদের দরকারের উপর ভিত্তি করে অন্য কিছু ইম্পোর্ট করা বা বিভিন্ন ক্লাস ফাংশনস এগুলোকে ইন্টিগ্রেট করি। ওকে, সো এগুলো কোনোদিন টাচ না করাই ভালো, এগুলো সিমিলারই থাকে, জাস্ট আমরা এগুলোর সাথে অন্য কিছু অ্যাড করে দিই। ওকে, সো কোথায় ছিলাম, আমরা ছিলাম যে ওভার রিটেনে। তো ওভার রিটেন ফান অন ক্রিয়েট, তো এই লাইনটার মেন কাজ হচ্ছে এখানে অন ক্রিয়েট হলো একটা ফাংশন যা অ্যাপ চালু হওয়ার সাথে সাথেই এই সব কিছুকে রান করার কাজ করে, মানে এই সব কিছুকে ইম্পোর্ট যেগুলো করেছি বিভিন্ন বিহেভিয়ার্সগুলোকে রান করে। যার কারণে আমরা যখন কোনো অ্যাপকে ঢুকি প্রথমে একটা ব্ল্যাক স্ক্রিন দেখায়, কারণ এটা রান হইতে অনেক সময় টাইম নেই। আবার অনেক অ্যাপের মধ্যে এটা ফাস্টলি রান হয়, রান হওয়া মাত্র এটা অ্যাপের আনুষঙ্গিক যা যা কাজ আছে, চাই সেটা নোটিফিকেশন পাঠানো বা রিটার্ন মেসেজ বা ফাংশনসগুলোকে এক্সিকিউট করা হোক, সবগুলোকে কাজ করে। ওকে, এরপরে আমরা আরেকটা লাইন আছে সুপার অন ক্রিয়েট, এই যে লাইনটা, এটা মূলত প্যারেন্ট ক্লাস এক ধরনের, এটা বিহেভিয়ারকে প্রিজার্ভ করে রাখে, মানে বিভিন্ন বিহেভিয়ার্সগুলোকে প্রিজার্ভ করে রাখে যাতে পরবর্তীতে চাইল্ড ক্লাসে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। এরপর এই যে সেট কন্টেন্ট থেকে এই সেট কন্টেন্ট থেকে যতটুকু আছে, এটা হচ্ছে মূলত আপনার স্ক্রিনের মেন কাজটা করে, অ্যাপের মেন কাজ। এটার মেন কাজ হচ্ছে আপনার স্ক্রিনের লেআউটটাকে স্টাইল করা বা লেআউটটাতে কী দেখাবে, আপনার রিসোর্স কী ধরনের জিনিস দেখাবে সেটাকেই শোকেস করা। তো এখানে প্রতিটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, একটা লাইনে ভুল মানে আপনার এখানে ক্র্যাশ আসবে। তো এই যে সেট কন্টেন্ট, এই যে লাইনটুকু আছে, এটা মূলত কানেক্টেড হচ্ছে আপনার অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর সাথে। এখানে মেইন এক্সএমএলটা আবার কী জিনিস ওইটা আমরা দেখিয়ে দিই। আমরা আবার প্রজেক্ট ফাইলে গেলাম, এত কিছু লাগছে না, আমরা এগুলোকে অফ করে দিই। আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে যাই, অ্যান্ড্রয়েড থেকে আমরা এই এক্সএমএলে যাব, সরি এটা এক্সএমএলে আছে, সো আমরা এখান থেকে যাব আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর মধ্যে, সরি এটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। সো আমরা এখানে যেটা করেছি, আমরা আরও সিম্পলভাবে বুঝাই, আমরা জাস্ট অ্যান্ড্রয়েডে যাব গিয়ে। সো যখন আপনার এখানে সব ফাইল ইম্পোর্ট করা হয়ে যাবে, তখন আপনি এখানে প্রজেক্টসে গেলেই একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এখানে একদম নিচের দিকে বা একদম উপরের দিকে অ্যান্ড্রয়েড একটা অপশন পাবেন। এটা মূলত
কোড লেখার সময় বেশি কাজে আসে, যেখানে অদরকারি ফাইলস আর ফোল্ডারগুলো হাইড হয়ে যায়। তো আমরা জাস্ট অ্যান্ড্রয়েডে গেলাম, সব অদরকারিগুলো হাইড হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু টেনে দিই। সো এখান থেকে এবার মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার এখান থেকে আমরা জাস্ট আরেকটু সিম্পলি ম্যানিফেস্টে যাব। ম্যানিফেস্টে যাওয়া মাত্র অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফোল্ডার একটা ফাইল একটা আছে। তো এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত আপনার অ্যাপের লেআউট ল্যাঙ্গুয়েজ। তো এখানে যদি আপনি যান, এখানে অনেক কিছু আপনি দেখতে পারবেন। যেমন প্রথমত এখানের মধ্যে এনকোডিং অপশন, এছাড়া অনেক ধরনের জিনিস আছে এখানে। তো আমরা লাইন বাই লাইন বুঝাই। একদম উপরের দিকে এই লাইন যেটা, এটা ফাইলের ভার্সন এবং এনকোডিং, যাতে কম্পিউটার সঠিকভাবে জানতে পারে যে আপনার এখানে যে টেক্সটগুলো ব্যবহার হচ্ছে বা যে ভাষাটা ব্যবহার হচ্ছে সেটাকে যাতে সে এনকোড করতে পারে। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে আছে তারা অলরেডি জানে যে এনকোডিংয়ের ক্ষেত্রে এগুলো কেন ব্যবহার হয়, বা আপনার চাইলে অনলাইন থেকে জেনে রাখতে পারছেন। তো UTF-8 মূলত বাংলা, ইংলিশ বিভিন্ন ভাষা যদি আপনি প্রোগ্রামে আপনার অ্যাপে ব্যবহার করেন, সেই ভাষাটাকে ভেঙে যাবে না, সেই ভাষায় তৈরি করা ওয়ার্ডসগুলো ভেঙে যাবে না এবং দেখতে সুন্দর লাগবে। এই জন্যই মূলত আমরা এনকোডিং ব্যবহার করি। এখানে আমরা XML ব্যবহার করছি। XML মূলত এক্সটেনশনাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিছুটা HTML এর মতো, বাট এখানে কোনো কিছু ফিক্সড না। এখানে আপনি নিজের মতো অনেক মার্কআপ তৈরি করতে পারেন। ওই জন্য এটা ওয়েব ডেভেলপমেন্ট থেকে বেশি অ্যাপ ডেভেলপমেন্টে বেশি ইউজ হয়, ডেটা আদান প্রদান বা অনেক রকমের কাজে। সো এরপর আমরা এরপরও আরও একটা আছে। তো আমরা এখানে আরেকটা অ্যাপ থেকে দেখাই। তো আমরা প্রজেক্টটাকে একটু সুইচ করছি। এখানে সুইচ করার পর ওকে। সো এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটা আবার ছোট করে নিই। সো এখানের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লেআউট রিলেটেড কাজ করছি। সো এখান থেকে যেমন এখানে একটা ফোল্ডার আমাদের তৈরি হয়নি, তো ওই ফোল্ডার্সগুলো আমাদেরকে পরবর্তীতে তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা এটা জাস্ট কোনো কিছু না, এখানে কোনো জিনিস নেই, যার কারণে আমাদের ওই ফোল্ডারটি তৈরি হয়নি। তো এটা আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা একটা রিয়েল অ্যাপ তৈরি করব তখন ওই ফোল্ডারটা তৈরি হবে। তো যেহেতু এটা এখানে তৈরি হয়নি, ওই জন্য আমরা আমাদের যেখানে এটা তৈরি হয়েছে সেটার একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন সেমি, যেমন এখানে সব কিছু সেমি আছে, জাস্ট এখানে একটা লেআউট তৈরি হয়েছে, লেআউটের জন্য একটা আলাদা করে ফোল্ডার তৈরি হয়েছে। বাট আমাদের ওখানে এই ফোল্ডারটা তৈরি হয়নি, যেহেতু আমরা জাস্ট অ্যাপটাকে তৈরি করেছি, ওখানে সেরকম কিছুই করিনি। তো এটার জন্য আমাদেরকে আলাদা করে কোড লিখতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। তো মেইন অ্যাক্টিভিটিতে যখন আমরা কোডটা লিখবো, অটোমেটিক এখানের মধ্যে গ্রেডেল রান হবে এবং আমাদের লেআউট ফোল্ডারটা তৈরি হবে। ওকে, একটু লোডিং টাইম লাগছে।
আমাদের একটু টাইম নিচ্ছে বেশি। এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল। এটা প্রজেক্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আপনার পুরা মোবাইলের লেআউটটাকে হোল্ড করে। ওকে, সো এটার মধ্যে আমরা কিছু, প্রথমত এখানের মধ্যে কিছু জিনিস, যেমন এই লাইনটা হচ্ছে যে আপনার লেআউটস, মানে প্যারেন্ট লেআউট, যেখানে সব এলিমেন্ট এবং কন্টেনার থাকে। এছাড়া এখানে আমাদের কনস্ট্যান্ট লেআউট, আমরা একটা ওয়ার্ড ব্যবহার করলাম, এই যে কনস্ট্যান্ট লেআউট। তো কনস্ট্যান্ট লেআউট মানে হচ্ছে আপনি যে এলিমেন্ট পজিশনকে কন্ট্রোল করবেন সেটা যাতে আরও ইজি হয়, সেটার জন্য আমরা মূলত কনস্ট্যান্ট লেআউটটা ব্যবহার করি। কারণ আমাদের এখানে এখন অলরেডি গ্রেডাল, ওই জন্য র্যাড দেখাচ্ছে, এখানে কোনো এরর আসেনি অ্যাকচুয়ালি, যেহেতু অনেক দিন পর আমরা এটাকে খুলেছি, তো ওই জন্য আমাদের এখানে এটা আপডেট হচ্ছে, সমস্যা নেই। এছাড়া এখানের মধ্যে আমরা আরেকটু নিচে গেলে এখানে আরও অপশানস আছে, যেমন এক্সএমএল এনএস অ্যাপ, এই যে লিঙ্কটা, এখানে লিঙ্কের কাজ কি। এছাড়া এখানে আমরা টুল অ্যাপ, এখানে তো অনেক কিছু আছে। তো এগুলো মূলত নেম স্পেস টুল ও অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই এবং সেগুলোর জন্য দরকারি যে ইয়াগুলো, সেগুলো এখানে ইম্পোর্ট করার কাজে আসবে। ওকে, এরপর আমরা এখানে যে উইথ আর হাইট ব্যবহার করলাম, এটার মেন রিজন হচ্ছে আপনার অ্যাপের মধ্যে আপনার কন্টেন্টসগুলোর যে উইথ আর হাইট আছে সেটা যাতে ঠিক করা হয়, বা সেটা যাতে একদম ফুল স্ক্রিন হয়, সেটার কাজ। তো এখানের মধ্যে অনেক সময় আমরা কি করি, উইথ অ্যান্ড হাইট নিজের মতো করে চেঞ্জ করি, বাট সেটা বেসিক অ্যাপের, বেসিক না মানে কিছু পার্টিকুলার অ্যাপের ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এটাকে ম্যাচ টু প্যারেন্ট দিই। তো ম্যাচ টু প্যারেন্ট হওয়া মানে হচ্ছে আপনার মোবাইলের যে সাইজটা স্ক্রিনের, সেই স্ক্রিন অনুসারে এটা ফুল প্যাটেন্ট হয়ে যাবে, একদম ফুল স্ক্রিন হবে। এরপর আছে আমাদের টুল কনস্ট্যান্ট। তো এখানে টুলস যেগুলো প্রিভিউ পারপাসের, সেটা যখন প্রিভিউ হবে, প্রিভিউ পারপাসে কোনো অ্যাক্টিভিটির কনটেক্সট ইউজ করবে, এটা মেন অ্যাক্টিভিটির ইয়েটা দেখাবে, ওই জন্য। এছাড়া এখানের মধ্যে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ওয়েব ভিউ অ্যাপ, তো এখানের মধ্যে আমরা ওয়েব ভিউর অপশানসগুলো অ্যাড করেছি। তো আজকে মূলত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্ট্রোডাকশন দিতে চেয়েছিলাম, ওই জন্য ইন্ট্রোডাকশনটা এইভাবে দিয়েছি। তো আমরা এখানে কোনো প্রকার কোড লিখিনি বা কোনো প্রকার অ্যাপ বানানোর চেষ্টা করিনি। ভবিষ্যতে যখন আমরা পরবর্তী ক্লাসটাতে একটা বেসিক কোড রান করার চেষ্টা করব, তখন হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝবেন। তো অ্যাপ রান করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, বা আমরা এখান থেকেও রান করতে পারি, এখান থেকেও গিয়ে রান করি, বা এখান থেকে আমরা এই যে এখান থেকে ডিভাইস ম্যানেজারে গিয়ে, আমরা এখানে অলরেডি দুইটা ডিভাইস, ভার্চুয়াল ডিভাইস বানিয়ে রেখেছি, তো এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজার থেকে ডিভাইসটাকে রান করি। সো আজকে ক্লাসটা এতটুকুই ছিল। আমরা এখানে, যেমন এখানের মধ্যে অনেক জায়গায় কিছু কিছু প্রবলেমস দেখা দিয়েছে, যেহেতু আমরা আজকে একটা ইন্ট্রোডাকশন ছিল, আমরা একদম প্রফেশনালি করিনি, ওই জন্য অনেক জায়গায় আমরা কিছু জিনিস বাদ দিয়েছি। আর ওই বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিছু রং জিনিস পেলাম, তো সেটা আমরা পরবর্তীটাতে দেখতে পারবো। যেমন আমাদের মাই ফার্স্ট অ্যাপের মধ্যে প্রবলেম হয়ে গেছিলো। আমাদের এখানে যখন আমরা র্যাসে যাই, তখন এখানের মধ্যে লেআউট দেখাচ্ছে না। এটার রিজন হচ্ছে আমাদের এটা একদম খালি, এখানে লেআউটও তৈরি করিনি। তো লেআউট কীভাবে তৈরি করে, আমরা লেআউট তৈরি করব মূলত মেইন অ্যাক্টিভিটির মাধ্যমে। যখন আমরা এখানের মধ্যে যখন আমরা অ্যাক্টিভিটিটাকে রান করব, তো এখানে যখন আমরা অ্যাক্টিভিটিটাকে রান করব বা অ্যাক্টিভিটিটাকে প্রিপেয়ার করব, তখন এখানে অটোমেটিক একটা ফোল্ডার হবে, এখানে গ্রেডিয়াল রান হবে, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে বর্তমানে ড্রয়েবল, যেটার মাধ্যমে আমাদের এই যেমন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড, লোগোর ব্যাকগ্রাউন্ড, আমাদের আইকন, এছাড়া আমাদের এই আরেকটা আইকন, এটা হচ্ছে আমাদের রাউন্ড আইকন, এরকম অনেকগুলো আইকন বিভিন্ন মোবাইলের জন্য বা বিভিন্ন ডিভাইসের স্পেসিফিকের অনুসারে। এছাড়া আমাদের এখানে কিছু ভ্যালুস, মানে প্রিভিল্ড ভ্যালু দেওয়া আছে, কালার, স্ট্রিং, থিম। তো থিমটা মূলত আমরা এখানে দরকার উপর ভিত্তি করে মোবাইলের থিম চেঞ্জ করতে চাইলে তখন এটা ইউজ করি। কালার হচ্ছে এগুলো আমাদের প্রাইমারি কালার্স দেওয়া আছে, এগুলোর মধ্যে আমরা আরও অনেক কালার অ্যাড করতে পারি। জাস্ট এই লাইনটাকে কপি করে নিচে লিখে এখানে অন্য কালার দিয়ে দেন, কালার কোড হবে, কালার সর্বদা কালার কোডে হবে। ওকে, এছাড়া এক্সএমএলের মধ্যে আমাদের রুলস, আর কিছু নতুন রুলস, যেমন কিছু বেসিক রুলস দেওয়া থাকে, আর কিছু নতুন রুলস আমরা দরকারের উপর অ্যাড করি, বা বিভিন্ন পার্থ অ্যাড করে থাকি। এরপর হচ্ছে আমাদের গ্রেডেল স্ক্রিপ্ট।
তো গ্রেডেল কি সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসটাতে বলবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা আপনার অ্যাপের ভার্সন। যেমন আমরা ধরেন গ্রেডেলে যদি যাই, এটা আপনার মূলত অ্যাপের ভার্সন, অ্যাপের স্পেসিফিক এবিলিটিসগুলোকে হোল্ড করে। যেমন এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশানস দেখাচ্ছে। এছাড়া আমাদের অ্যাপটার ভার্সন, আমাদের অ্যাপ্লিকেশনটার প্যাকেজের নাম, আমাদের অ্যাপটা 36 মানে অ্যান্ড্রয়েড 36 অবধি, মানে 24 অবধি, 24 থেকে 36 অবধি এবিলিটি আছে, মানে সর্বনিম্ন অ্যান্ড্রয়েড 24 এবং সর্বোচ্চ 36, ভার্সন কোড 1, ভার্সন নেম 1.1। ওকে, সো এখানে কঠিন কিছু নেই, আমাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বেসিকগুলোর ইন্ট্রোডাকশন দেওয়ার।